বিপদে মোরে রক্ষা করো, এলহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানে। সুপ্রিয় দর্শক, প্রমাণিত অপ্রমাণিত আইনের সহজ পাঠ আইন বিষয়ক অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের দৈনন্দিন জীবনে ব্যক্তিগত শত্রুতা থেকে বা পরিকল্পিতভাবে আমরা অনেক সময় একে অপরকে আঘাত করে ফেলি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করে ফেলে, সেক্ষেত্রে করণীয় কি? এই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠানের প্রসঙ্গ স্বেচ্ছায় গুরুতর আঘাত বা গ্রিভিয়াস হার্ট। আমাদের অনুষ্ঠানের দুটি অংশ থাকছে। প্রথম অংশে থাকছে নাটিকা এবং এর পরের অংশে থাকছে প্রাসঙ্গিক আলোচনা। তবে আমরা আমাদের অনুষ্ঠানটি একটু নতুনভাবে উপস্থাপন করতে চাচ্ছি। আমরা আমাদের এই ঘটনাটির প্রথমে অপ্রমাণিত অংশ এবং এর প্রাসঙ্গিক আলোচনা তুলে ধরব, এবং ঠিক সেইভাবে এই ঘটনাটি কখন প্রমাণিত হয় এবং এর প্রাসঙ্গিক আলোচনাটি তুলে ধরা হবে। প্রাসঙ্গিক আলোচনা পর্বটি তুলে ধরছেন মাননীয় বিচারপতি কৃষ্ণা দেবনাথ। সুপ্রিয় দর্শক, এবার চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। সজলের মা, আবার এক গ্লাস পানি দাওছেন। সজলের মা, আমার এক গ্লাস পানি দাও। সজল কোথায়? সজলটা দেখতেছি না। আরে কথা কইতেছ না কেন? সজল কোথায়? সজলটা আমার দরকার। ওই মোল্লাবাড়ির মাঠে ফুটবল খেলা দেখবার গেছে। তুমি পুলারে আবারে মোল্লাবাড়ি মাঠে পাঠাইছো? তুমি জানো না ওই মোল্লাগুলোকে আমার জন্মের শত্রুতা আমাগো যুগ যুগ ধরে চলে আইতেছে। হ্যাঁ, ওগর জন্য আমি আর 5 বছর জেল খাটছি। তুমি কি চাও ওদের সাথে বাইরে বাইরে করে আবার জেল খাটি? আমারে বকেন কেন? আমি কি পোলারে দিয়েছি? পোলায় বড় হইছে না? পুলা বড় বেশি 3 দিন খালি বল চিল্লাছিলি কিসের? আরে কেন কেন মাথা বাড়াইছে? তোর জবান বন্ধকে তুই কয়বার তোর কাম কেনা করলো? কেন তোর মাথা ফাটাইছে? চাচা একটু শান্ত হন। কি শান্ত হইব? শান্তর মতো কাজ হইছে? স্যার ঠান্ডা মাথায় আমার কথাটা তো শুনবেন। কি হরুম তোর? কি কথা কবি? কি আমরা দুইজন মোল্লাগো মাঠে খেলা দেখতে গেছি, এমন সময় মোল্লার লগে সজলে তর্ক পাচ্ছে। পরে ফজর মোল্লা করলো কি, মোটা একটা বাঁশ নিয়ে বিশাল জোরে সজলে বাড়ি মারছে। আমি দৌড় পেরে গিয়ে ওরা কোনো মতো হেনতে লয়ে বাড়িতে লইছি। মাতব্বর চাচার জানাইছস? না না চাচা, অত চিকিৎসা দরকার, এর লিগে বাড়িতে আনলাম। ওরে একটা চিকিৎসা? ফজর মোল্লা আমার পুলারে বাঁশতে বাড়িতে মাথা ফাটাইছে। এখন তো মুন্ডাই করতেছে শাস্তিতে বাইরে তোর মাথা ফাটাই। লগে মা তোমার কাছে যাই, চল চল আগে। শোনো ভাতিজা, উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। এই মোল্লারা একদিন মিথ্যা মামলা দিয়া আমার জেল কাটাইছে না? এখন সুযোগ আইছে অগ গোষ্ঠী শুদ্ধা সবটিরে জেলের ভাত খাওয়াইছেন। চাচা আগে সজলে চিকিৎসাটা করাই। তুই সব কিছু নিতে পারবি, চিকিৎসা তো হইব। রহিম মিয়া, তুমি সজলে নিয়ে হাসপাতালে যাই আর চিকিৎসা ব্যবস্থা। আর শোনো, এই যে বাঁশের বাড়ি দিছে, এই হালকা মামলা দিলে কিন্তু কাজ হইব না। মোল্লার গোষ্ঠীর আটকাইতে হইলে মামলাটা খুব শক্ত করে লিখতে হইবে। দারোগা যখন মামলা ডায়েরি করবে, তখন লিখতে হইব যে জমির মোল্লায় রামদা লইয়া আর সমীর মোল্লা সেনাদা লইয়া খুন করতে গেছে, আর ফজর মোল্লা তো হইল সুনাপুঠি। পরে ওই সাধারণ আসামির মধ্যে একটা নাম রাখলি। কিন্তু কাকা আমি তো ছিলাম, আমি তো দেখলাম শুধু বাঁশ দিয়ে বাড়ি মারছে। তুই যেটা দেখছো সেইটা হইব? সেইটা বড় না আমাকে মান সম্মান বড়? বলত কোথাকার। শোনো সজলের মা,
দারোগা পুলিশ করলে মাইব জবানবন্দি নেওয়ার জন্য। আমি যেভাবে মামলায় লিখছি সেইভাবে যেন তোমার পোলায় দারোগা পুলিশের কাছে জবানবন্দি দেয়। আমার পোলাটা অসুস্থ, আপনি দেখেন না, ওরে আমি এত কথা কেমনে শিখাই? শিখান লাগবো তোমার, সুযোগ পাইছি সুযোগ কাজে লাগাইতে হইব। উপর আবার সুযোগ বারবার দেয় না, একবারই দেয়। কিন্তু কাকা, আমি তো মামলার একমাত্র সাক্ষী। হ্যাঁ, কোর্টে গিয়ে যদি পেঁচ লাগায় ফেলাই, আমার না ডর করতেছে। মুখস্থ করবি, আজকের থেকে শুরু কর মুখস্থ করা, মাথায় নিয়ে জিনিসটা, বুঝলি? কি কইতো, বেশি কিছু কইতে হবো না। যা দেখছ তুই তো উপস্থিত ছিলি, ওইটা কবি আর একটু বাড়াই কবি, আর একেবারে শেষে খালি কবি যে খুন করার উদ্দেশ্য এটা করছিল। মানে দৌড়িতে চুলাইতে না পারি, অন্তত তাদের জেলের ভাত খাওয়াইতে পারি। রহিম শেখ বাড়িতে আছেন? স্যার আসছে। না বাড়িতে ওই তো তারকা পুলিশ এসে গেছে। স্যার আইতেছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসেন স্যার। রহিম সাহেব, ভিকটিম সহ সাক্ষীদের স্টেটমেন্টটা তো নিতে হবে, বলুন। এখন আলামতগুলো জব্দ করা দরকার। আচ্ছা, সেই রক্তমাখা গামছাটি কোথায়, যেটা দিয়ে প্রথম আপনার মাথা বাঁধা হয়েছিল? ওটাতে তো রক্ত লাগেছিল, পিঁপড়া একেবারে, এই জন্য ভালো করে ধুইয়া শুকাইতে দিছি, আমি নিয়ে আসি। বলেন কি? সর্বনাশ করেছেন কি? মামলার বড় আলামতই তো নষ্ট করে ফেলেছেন। উফ, তাছাড়া আপনারা যে রামদা সেন্দার কথা বললেন, সে আলামত তো উদ্ধার হয়নি, একটি বাঁশের লাঠি উদ্ধার হয়েছে। আচ্ছা, আগে আমি চার্জশিট তো দেই, তারপর দেখি কি করা যায়। ওকে, চলো। স্যার মানে একটু চা নাস্তার ব্যবস্থা করছিলাম, তারপর স্যার দেশি মোরগ কিন্তু ধরে রাখছি স্যার, একটু ভুনা খিচুড়ির অনেক ব্যবস্থা ধন্যবাদ, করছি, স্যার। আজকে আর না, আরেকদিন খাবো। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মামলার খবর কি? 6 মাস তো পার হয়ে যেতেছে। মামলার খবর আবার কি? মামলার খবর এদিক সেদিক এদিক সেদিক মানে কি? চার্জশিট হয় নাই? হয়েছে, তবে ডাক্তারের রিপোর্টে যা আশা করছিলাম সেটা হয় নাই। ডাক্তার রিপোর্ট আসছে বোতা অস্ত্রের আঘাত। চিন্তায় আসছিলাম একটু, আবার একদিক দিয়ে চিন্তা বাদও দিছি। রহমত আর সজল রে যেভাবে তোতা পাখির মতো বুঝাই দিছি যে ওই মোল্লার গোষ্ঠী রাম দাওয়ার স্যান দাও নিয়ে পরে মাইরা ফেলা যাওয়ার উদ্দেশ্য নিয়ে আক্রমণ করছিল, এটা যদি ঠিক মতো কোর্টে করতে পারে তাহলে কেন লাফাতে মন লাগো, বুঝলেন? আর এদিকে তো চার্জশিট হয়ে আসামিরা জামিন পেয়ে ঘুরতেছে। হ চাচা, এটা এই চিন্তার বিষয়। আমি যা দেখছি, হ্যার লগে রামদা সেন্দা আর খুনের চিন্তা লাগানোর চেষ্টায় আছি। দোয়া করেন চাচা। আব্বা, শেষমেশ মামলা জিতবে পারুম তো। বলো তাই কয় কি? মামলা কি তোমরা কে যেমন তেমন উকিল ধরছি নাকি? 1 নম্বর উকিল ধরছি। আসছে কোর্ট শুরু হচ্ছে। রহিম শেখ বনাম জমির মোল্লা গং মামলার শুনানি শুরু। বিজ্ঞ আইনজীবী, মামলা শুরু করুন। ইয়োর অনার, দণ্ডবিধি 324, 325, 326, 307 এবং 34-এর ধারায় এই মামলাটি করা। বাদীর পুত্র সজল শেখ এই মামলার প্রধান ভিকটিম। সাক্ষী শুরু করুন। সাক্ষী রহিম শেখ হাজির। বলুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। মহামান্য আদালত, আমি এই মামলাটা দায়ের করছি। ঘটনার দিন সাক্ষী সজল শেখ হাজির। বলুন। যাহা বলিব সত্য বলিব,
যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। ইওর অনার, সজল এই মামলার ভিকটিম। তাহলে বলুন তো মহামান্য আদালতকে যে সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল, নির্ভয়ে বলুন। মহামান্য আদালত, ঘটনার দিন মোল্লাবাড়ির মাঠে আমি ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম। তো ওইখানে বিকাল 4টার দিকে এই যে আসামিরা এরা আমাকে একদম ঘিরে ফেলে। ও হাতে লাঠি ছিল, হ্যাঁ? রামদা ছিল, আর স্যান্দাও ছিল। ওরা আমাকে প্রাণ নাশ করার জন্য আমাকে একদম আক্রমণ করে, আমাকে একদম মৃত্যুর মুখ থেকে এই যে সাক্ষী রহমত ও আমাকে ওখান থেকে রক্ষা করে আমাদের বাড়িতে নিয়ে আসে। তারপর ওইখান থেকে হাসপাতালে যাই, আমার বাবা মামলা দায়ের করে। আমাকে যারা হামলা করে তারাই যে কাঠগড়ে দাঁড়িয়ে আছে, আমি এর যথাযথ বিচার চাই। বিজ্ঞ আইনজীবী জেরা শুরু করুন। আচ্ছা, তা সজল সাহেব, এখন তার কোনো সমস্যা নেই, ভালো আছেন তো? তা আপনি একটু খুলে বলুন তো মহামান্য আদালতকে যে আসামিরা যে আপনাকে রামদা দিয়ে কোপ দিয়েছিল সেগুলো কয় হাত লম্বা ছিল? হ্যাঁ, আপনি অনুমান করেই বলুন, অসুবিধা কি? না, তখন তো আমি অজ্ঞান ছিলাম, আর যেহেতু অজ্ঞান ছিলাম সেহেতু কয় হাত লম্বা রামদা ছিল সেটা তো আসলে আমার জানার কথা না। হ্যাঁ, সেটাই ওনার জানার কথা নয় মাই লর্ড, আমার আর কিছু জেরা করবার নেই। সাক্ষী রহমত আলী হাজির। হুজুর, এবারের সাক্ষী আমার এই কেসের আই উইটনেস। সেদিন তো আপনি নিজের চোখে দেখেছিলেন, তাই না, যে ওখানে কি কি হয়েছে? মহামান্য আদালতকে আপনি পুরোটা খুলে বলুন যে সেদিন আপনি কি দেখেছিলেন। হুজুর, ঘটনার দিন মাঠের মধ্যে গ্যাঞ্জাম লাগছিল। পরে ওই ফজর মোল্লায় সজলে এত বড় একটা বাঁশ দিয়ে মাথায় বাড়ি মারছে। সজল তো অজ্ঞান হয়ে গেছে, আমি দৌড় পেরে পরে গেছি সজলের কাছে। তোর সজলের মাথাতে রক্ত পড়তেছে, পরে আমার এখানে গামছা ছিল, আমি গামছা দিয়া ওর মাথাটা পেঁচাই দিছি। পরে তারপর আবার ওই এক মোল্লা রামদা আর এক মোল্লা স্যান্দা দিয়া ওর মারছে খুন করার লেগে। ইওর অনার, সাক্ষী ডিমেনার নোট করার আবেদন জানাই। নোটেড, জেরা করুন। তা রহমত মিয়া, মহামান্য আদালতকে আপনি সত্যিটা খুলে বলুন তো, কোন মোল্লা রামদা আর কোন মোল্লা ছ্যান্দা দিয়ে খুন করতে এসেছিল সেটা যদি একটু খুলে বলতেন আদালতকে। আমার তো মনে পড়তেছে না। আপনার এখন কেন? আপনার কখনোই মনে পড়বে না, কারণ আপনি তো ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না। আদালতের কাছে আমার সুস্পষ্ট সাজেশন হলো, এই শেখ পরিবার এবং মোল্লা পরিবারের মধ্যে বংশ পরম্পরায় শত্রুতা, আর সেজন্যই ঘটনাস্থলের কথিত ঘটনাকে মিথ্যা অজুহাতে এই আসামিদের ফাঁসানোর জন্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ইওর অনার, ইওর অনার, আমার আসামিরা সম্পূর্ণ নির্দোষ। সাক্ষী ডাক্তার মাজহার আহমেদ হাজির। ডক্টর মাজহার আহমেদ, হ্যাঁ, সজলকে তো আপনিই দেখেছেন, তাই না? প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। হ্যাঁ, এই রিপোর্টটা তো আপনারই দেওয়া, এখানে আপনার একটা সাইনও আছে, দেখুন তো। হ্যাঁ, এই রিপোর্টটা আমার দেওয়া এবং এই সাইনটা আমারই করা। থ্যাংক ইউ, দ্যাটস অল ইওর অনার। বিজ্ঞ আইনজীবী জেরা শুরু করুন। ডাক্তার সাহেব, এই সার্টিফিকেটটা তো আপনার দেয়া, আপনার সাইন করা আছে। হ্যাঁ। আচ্ছা, হাতে নিয়ে দেখুন তো এখানে কোনো শার্প উইপন বা শার্প কাটিং এর কথা আছে কিনা, বা কতগুলো আঘাতের চিহ্ন আছে। এখানে তো শুধুমাত্র একটি আঘাতের চিহ্ন আছে। থ্যাংক ইউ, দ্যাটস অল ইওর অনার। আগামী রবিবার যুক্তিতক্ক শুনে
রায় ঘোষণা করা হবে। কোর্ট শুরু হচ্ছে। রহিম শেখ বনাম জমির মোল্লা গং মামলার রায় ঘোষণার জন্য প্রস্তুত। মামলার নথি, সাক্ষ্য, প্রমাণাদি, মেডিকেল সার্টিফিকেট পর্যালোচনায় দেখা যায় যে প্রথমত নালিশে এবং বাদীর সাক্ষ্যে ভিকটিম সজলের মাথায় রামদা এবং ছ্যান্দা দিয়ে দুটি আঘাতের কথা বলা হলেও মেডিকেল রিপোর্টে তার উল্লেখ নেই। দ্বিতীয়ত নালিশে বর্ণিত ঘটনাটি ভিকটিম সজল শেখ ও সাক্ষী রহমত মিয়া সুস্পষ্টভাবে সমর্থন করে না। তৃতীয়ত খুন করার অভিপ্রায়ে কথিত আঘাত করা হয়েছে সে কথাও প্রমাণিত হয়নি। অতএব আদেশ হয় যে আসামিদের বিরুদ্ধে আনীত দণ্ডবিধির 324, 325, 326, 307, 34 ধারার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিগণকে বেকসুর খালাস প্রদান করা হলো। এটা কেমন বিচার? আমার ছেলের মাথায় এত বড় আঘাত, এখনো সেলাই আছে, সেগুলো কি মিথ্যা হয়ে গেল? এটা কেমন বিচার? এটা কেমন বিচার? সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রমাণিত অপ্রমাণিত আইনের সহজপাঠ অনুষ্ঠানের আলোচনা পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাথে আলোচনায় আছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান সাহেব। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে আবার এসেছেন। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এই অনুষ্ঠানে আসার। আজকের বিষয় স্বেচ্ছায় গুরুতর আঘাত। আমরা এতদিন যেভাবে চলেছিলাম একটু আমরা নিজেদেরকে অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। সেটা হলো, এতক্ষণ আপনারা দেখেছেন স্বেচ্ছায় গুরুতর আঘাত নিয়ে একটি নাটক, এবং সেখানে দেখা যাচ্ছে যে সেটি প্রমাণিত হয়নি, এবং কেন প্রমাণিত হয়নি সেটি আমরা রায় প্রদান অংশে বুঝতে পারলাম। আমরা আমাদের অনুষ্ঠানটি উপস্থাপনার ক্ষেত্রে একটু অদল বদল করেছি। আমরা প্রথমে অপ্রমাণিত অংশটি দেখলাম, এবং কেন এটি অপ্রমাণিত হলো সেটি আমরা রায় অংশে বুঝতে পারলাম, এবং সে বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি প্রমাণিত অংশটি দেখি এবং তারপর আমরা দুজনে মিলে আলোচনা করি যে কেন একটি একই ঘটনা কেন প্রমাণিত হয় এবং কেন অপ্রমাণিত হয়, তাহলে বোধহয় দর্শকদের জন্য একটু সুবিধা হতো। আপনি কি বলেন? দর্শক শ্রোতা যারা অনুষ্ঠানটি দেখছেন, একসঙ্গে দুটো যদি দেখে তাহলে তাদের মধ্যে একটা বিভ্রান্তি আসে। এখনকার যে উপস্থাপনা আজকের নাটক, সেটা ওনারা ভালো করে বুঝতে পারবেন। সেজন্য আমরা দর্শকদের সুবিধার জন্য প্রথমে আমরা অপ্রমাণিত অংশ দেখালাম, এখন আমরা প্রমাণিত অংশে চলে যাই। সবই তো শুনলাম, এখন কথা হইলো যে বাঁশের বাড়ি দিয়া মাথা ফাটাইছে। এখন তুমি যদি মামলারে পুক্ত করার জন্য রামদা স্যান্দা দিয়া মারতে গেছে এইটা মামলার মধ্যে উল্লেখ করো, তাহলে সেটা প্রমাণ করা খুব কঠিন। কিন্তু আমার অভিজ্ঞতা বলে আদালতে বেশি বাড়াবাড়ি করলে হিতে বিপরীত হয়। যেইটুকুন ঘটনা ঘটছে সেই ঘটনারই তো সবসময় তোমার বিচার পাওয়া যায় না, তবে সাক্ষী প্রমাণ সঠিক হইলে একটা সুফল পাওয়া যায়। তাইলে কি মাদ্রাসা আপনি কইতে চান যে বাঁশ দিয়ে বাড়ি মারছে হেঁটে দিয়ে মামলা করুম? ওটা দিয়ে মামলা করা মানে মোল্লার গোষ্ঠীর দাওয়াত দিয়ে খাওয়ানো, তো একই কথা আমি দেখতেছি। হ্যাঁ, অগত স্বাস্থ্য করা যাইব না, আর এত শুধু হাতছাড়া করুম। খালি বড় বড় দ্বারায় মামলা দিলে তো হবে না, সেটা তো প্রমাণ করতে হইব। তারপরে এখানে একটা বিষয় আছে, তোমার মেডিকেল সার্টিফিকেটও কিন্তু ওই যে বড় আঘাতের সঠিক একটা রিপোর্ট থাকতে হইব। তবে হ্যাঁ, খুন করার জন্য যে তারা আঘাত করছে সেটা উল্লেখ থাকতে হইব। তাইলে মাদ্রাসা আপনি কইতে চাইতেছেন ঘটনা যা ঘটছে হবু হবু ওইভাবে মামলা দিয়ে দেবো, মানে লাঠি দিয়ে বাড়ি দিছে ওইটাই, বাঁশের লাঠি দিয়ে। ঘটনা যেটা ঘটছে মামলায় সেইটা যদি লেখা হয় আর যদি আদালতে সাক্ষী প্রমাণে প্রমাণ করা যায়, তাহলে শাস্তি একটা হইব। তা সজল, বলুন তো সেদিন কি হয়েছিল? রহমত মিয়া, আপনি কি দেখেছেন বলুন, সত্যি করে বলবেন। স্যার, হয়েছে যে সেদিন আমরা মোল্লার মাঠে খেলা দেখতে গেছিলাম, পরে ওই মোল্লার লগে সজলে তর্কাতর্কি বাজছে পরে ওই
ফজর মোল্লাই করছে মোটা একটা বাঁশ দিয়া এমনে ওর মাথায় এই পাশে জোরে বাড়ি মারছে। বাড়ি মারতে যে রক্ত পড়া শুরু করছে, পরে আমার কাছে গামছা ছিল, আমি হেডে পেঁচা ওরে বাড়িতে নিয়েছি। বুঝলাম। আচ্ছা, রক্তমাখা গামছাটা কোথায়? ওইটা আমি তুইলা রাখছি ঘরে। তা ধুয়ে রাখেননি তো? কি যে কোন, ওইটাতে তো আমার জাদুর রক্ত মাখা, আমি কি ওইটা ধুইতে পারি? বাহ, খুব ভালো করেছেন, খুব ভালো। শুনুন, ঘটনাস্থল থেকে তো বাঁশের লাঠি উদ্ধার হয়েছে, আর এখান থেকে গামছা উদ্ধার হলো। এখন মেডিকেল রিপোর্টটা পেলেই আমরা চার্জশিটটা দিতে পারবো। ভাতিজা, মামলার কি খবর? 6 মাস তো হয়ে গেল। মামলার খবর আবার কি মাতব্বর চাচা? যা যা ঘটছে আপনি যেভাবে বলছেন সেভাবেই তো মামলা লিখে দিলাম। এখন ডাক্তারি রিপোর্টও সেইভাবে আসছে, আর চার্জশিটও দারোগা সব ওইভাবেই দিছে। ও চাচা, ওই আমি যা দেখছি আমি একদম হুবহু তাই কম কোটে। আমি আব্বা শেষ মাস মামলা দিতে পারবো তো? দিতে পারব না মানে? কোর্ট শুরু হচ্ছে। রহিম শেখ বনাম ফজর মোল্লা মামলার শুনানি শুরু। বিজ্ঞ আইনজীবী মামলা শুরু করুন। ইয়োর অনার, দণ্ডবিধি 324, 325, 307 ধারায় এই মামলাটি করা। বাদীর পুত্র সজল শেখ এই মামলার প্রধান ভিকটিম। সাক্ষী শুরু করুন। সাক্ষী রহিম শেখ হাজির। বলুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। মহামান্য আদালত, আমি এই মামলাটা দায়ের করছি। ঘটনার দিন সাক্ষী সজল শেখ হাজির। সজল শেখ, আপনি তো এই মামলার ভিকটিম। তাহলে বলুন তো মহামান্য আদালতকে যে সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল, নির্ভয়ে বলুন। বিজ্ঞ আইনজীবী জেরা শুরু করুন। আচ্ছা সজল সাহেব, এই মোল্লা পরিবারের সাথে আপনাদের শত্রুতা কতদিনের বলুন তো? আসলে শত্রুতা অনেক দিনের, আর সেই আক্রোশেই তো ওরা আমারে মারছে। থামুন। অবজেকশন ইওর অনার, আমার ক্লায়েন্টকে শুধু শুধু চাপের মধ্যে ফেলা হচ্ছে। ঘটনা না ঘটলেও শুধু এই শত্রুতা থাকার কারণে আপনারা মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, হ্যাঁ অথবা না বলুন। না। দ্যাটস অল ইওর অনার। সাক্ষী রহমত মিয়া হাজির। হুজুর, আমার এই সাক্ষী ঘটনার প্রত্যক্ষদর্শী। অবজেকশন ইওর অনার। প্রত্যক্ষদর্শী কিনা তা উনি লিড করতে পারেন না। বিজ্ঞ আইনজীবী সাক্ষীকে কথা বলতে দিন। হুজুর, সেদিন ওই খেলার মাঠে গ্যাঞ্জাম বাজছিল। ওই ফজর মোল্লায় এত বড় একটা বাস আইনা সজলের মাথায় জোরে বাড়ি মারছে। পরে ওই সজল তো অজ্ঞান হয়ে গেছে গা। আমি দৌড় পেরে গেছি, যা দেখি যে ওর মাথা থেকে রক্ত পড়তেছে। পরে আমি গামছা দিয়ে ওর মাথাটা পেঁচা ওরে বাসায় নিয়ে গেছি। এই যে ওই কাঠগড়ায় ফজর মোল্লা দাঁড়ানো, ওই মাথায় বাড়িটা মারছে। বিজ্ঞ আইনজীবী জেরা শুরু করুন। রহমত মিয়া, এরকম মিথ্যা সাক্ষ্য দেবার জন্য এর আগে আদালতে আপনি কতবার এসেছেন বলুন তো? না, আমি তো এই প্রথমবার আসছি। তাই নাকি? ভালো ভালো, প্রথমবার এসেছেন, খুবই ভালো। তার শপথ যে নিয়েছেন যাহা বলিব সত্য বলিব, কিন্তু বন্ধুর জন্য মিথ্যা বললেন, কি বলবেন? না, আমি তো আসলে যা দেখছি সেটাই বলছি।
দ্যাটস অল ইওর অনার। সাক্ষী ডাক্তার মাজহার আহমেদ হাজির। হ্যাঁ, এটা আমারই দেওয়ার সার্টিফিকেট, আর এই নিচে দস্তখতটা আমার। ভিকটিম সজলকে ব্লান্ট উইপেন দিয়ে আঘাত করা হয়েছিল, আর মাথায় 10টি সেলাই ছিল। রোগী হাসপাতালে 11 দিন ভর্তি ছিল। আপনাকে কিছু জিজ্ঞাসা না করতেই তো আপনি সবকিছু একবারে বলে দিলেন। মহামান্য আদালত, আমার সাজেশন হলো সাক্ষী একজন অতি উৎসাহী মানুষ, না জিজ্ঞাসা করতেই সবকিছু বলে দিল। দ্যাটস অল ইওর অনার। আগামীকাল আর্গুমেন্ট শুনে রায় ঘোষণার দিন ধার্য করা হলো। কোর্ট শুরু হচ্ছে। রহিম শেখ বনাম ফজর মোল্লা মামলার রায় ঘোষণা। মামলার নথি, সাক্ষ্য, প্রমাণাদি, মেডিকেল সার্টিফিকেট এবং সামগ্রিক অবস্থা পর্যালোচনায় দেখা যায় আসামির বিরুদ্ধে দণ্ডবিধি 324, 325, 307 ধারায় অভিযোগ গঠন করা হলেও 307 ধারায় আনীত অভিযোগ প্রমাণিত হয়নি। তবে একথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আসামির বিরুদ্ধে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের বিষয়টি সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে, যা দণ্ডবিধির 325 ধারায় শাস্তিযোগ্য। অতএব আদেশ হয় যে আসামি ফজর মোল্লাকে দণ্ডবিধির 325 ধারায় দোষী সাব্যস্তে তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এবার আমরা সম্পূর্ণ অংশটি পেলাম। একটি স্বেচ্ছায় গুরুতর আঘাত, সেখানে দেখা যাচ্ছে যে অপ্রমাণিত অংশ একটি হলো, অপ্রমাণিত হলো, এবং এখন আমরা দেখতে পেলাম যে কেন সেটি প্রমাণিত হলো। এই যে প্রমাণিত অপ্রমাণিত বারবার আমরা বলি, একই ঘটনা প্রমাণিত হয়, একই ঘটনা প্রমাণিত হয় না। কেন হয় না? আমরা এই জায়গাটিকেই উপস্থাপন করতে চাই, এই জায়গাটি খুঁজে বের করতে চাই এবং দর্শকদের সামনে বোঝাতে চাই যে কেন একই ঘটনা প্রমাণিত হয় এবং প্রমাণিত হয় না। আজকে আপনি এ বিষয়ে যদি আমাদেরকে কিছু বলেন। প্রমাণিত না হওয়ার কারণটা আপনারা এই নাটক দেখে সামান্য হলেও ধারণা করতে পেরেছেন। প্রমাণিত তখনই হয় না যখন ঘটনাটাকে সঠিকভাবে প্রমাণের সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয় না। এই আদালতে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের ক্ষেত্রে সাধারণ মানুষের কোনো অভিজ্ঞতা থাকে না। এটা প্রমাণের জন্য এক্সপার্ট বিজ্ঞ আইনজীবী তাদের প্রয়োজন হয়। তারা এই ঘটনাটাকে তার মক্কেল বা তার মামলার সম্পৃক্ত পক্ষ থাকবে, তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে এই ঘটনা এবং এই প্রমাণ আপনার দরকার। আমাদের দেশে সাধারণত একটি কম শিক্ষিত লোকজন যখন একটি ঘটনার শিকার হয় তখন তারা গ্রাম্য মাতবরের কাছে যায়, তিনি একটি ধারণা দেন তাকে। এই যেমন আমাদের এই নাটকে আমরা দেখেছি যে কি বর্ষা আনতে হবে, চাপাতি আনতে হবে, তা না হলে তোমার বাঁশ দিয়ে কোনো বিচার তুমি পাবে না, বাঁশের বাড়ি এটার বিচার হবে না। এই যে প্রথমেই ভুলগুলো করে, তারপর আমরা বিজ্ঞ আইনজীবীদের কাছেও যাই, সেখানেও একটু অন্যরকমভাবে উপস্থাপন করা হয়। এটার খেসারত কিন্তু শেষ পর্যন্ত দিতে হয় ভিকটিম পরিবারকে, ভিকটিমকে। তারা সঠিক এটা জায়গাটাতে পৌঁছাতে পারে না। তো আমরা কিন্তু এখানে সেটাই দেখলাম, তাই না, যে এই যে একটু বাড়িয়ে বলা, একটু। আপনি সত্য বলছেন। ঘটনা যখন বাড়িয়ে বলার চেষ্টা করা হয় সেটা ঘরে বসে বললে বলা যায়, বৈঠকে বসে মাতবর সাহেবের সঙ্গে সলা পরামর্শ করে বলা যায়, কিন্তু প্রকৃতপক্ষে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে
কোনো সাক্ষী প্রকৃত ঘটনা গোপন করে অতিরিক্ত কিছু যদি বলতে যায় তাহলে সে সঠিক কথা বলতে পারে না। এটা আমার জীবনের অভিজ্ঞতা। একদম এক। 2 নম্বর হচ্ছে ওনাকে সাক্ষী দেওয়ার দুইটা অংশ, একটা হচ্ছে জবানবন্দি দেওয়া, একটা হচ্ছে জেরা ফেস করা। তাকে জেরার সম্মুখীন হতে হবে। যখন জেরার সম্মুখীন হয়, ঘটনা যদি অসত্য বলে, জেরা করার কৌশল বিজ্ঞ আইনজীবী যা করবেন তাতে উনি আবার সত্যটা বলতে উনি বাধ্য হবেন। আমাদের আজকের এই নাটকে কিন্তু আমরা সেটাই দেখলাম। আমাদের এখানে জয়ী আছে আমাদের সহকারী হিসাবে, ও কিছু প্রশ্ন নিয়ে এসছে। তো আমরা প্রশ্নতে চলে যাই, প্রশ্ন আসলে উত্তর যদি আমরা পাই বা প্রশ্ন নিয়ে আলোচনা করি তাহলে বোধহয় আরেকটু সহজভাবে আমরা দর্শকদের কাছে পৌঁছাতে পারবো। জয়ী, তুমি কি প্রশ্নগুলো বলা শুরু করবে আমাদেরকে? স্বেচ্ছায় গুরুতর আঘাত নিয়ে আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি এসেছে, মারামারিতে জখম হলে প্রথমে কোথায় যাব, ডাক্তারের কাছে, থানায় নাকি উকিলের কাছে? প্রথম যেতে হবে হাসপাতালে। কেউ যদি থানায় চলেও যায়, থানা সেটা মামলা রেকর্ড করবে না, কারণ সে তো জানে না আঘাতের প্রকৃতি কি। অর্থাৎ সিম্পল হার্ড অর গ্রিভিয়াস হার্ড। আমাদের এই নাটকে কি হয়েছে, যখন আঘাত পেল তখন সে গেল মাতবরের কাছে। সে বলল, ডাক্তার রাখো, তুমি বিচার রাখো, সালিশ রাখো, আমি আগে মাতবর সাহেবের কাছে যাই, মাতবর সাহেব যা বলবেন তাই। এখানে কিন্তু ভুল করে সাধারণ মানুষ। এইটা আমাদের সমাজের একটা স্বাভাবিক ধারণা এবং মানুষের ঘটনার সঙ্গে সঙ্গে মাতবরের কাছে যাওয়ার একটা অভ্যাস, এটা আমাদের সমাজে প্রচলিত আছে। পুলিশ কেস হওয়ার যোগ্য অপরাধ, সেই অপরাধে মাতবরের কোনো ভূমিকা থাকে না, মাতবর কিছুই করতে পারবে না। পরের প্রশ্ন, এসব ঘটনায় কখন গ্রাম আদালতে যেতে হয়? গ্রাম আদালতে যাওয়ার বিষয়টা হচ্ছে গ্রাম আদালতের অপরাধ, সেটা ওই আইনে একটা তফসিল আছে, ওই তফসিলে বর্ণনা করা আছে। সেই তফসিলে বর্ণিত বিষয়গুলি নিয়েই শুধু গ্রাম আদালতে যেতে হবে। এইটা সাধারণ মানুষ অনেক সময় জানে না, না জানার কারণে যেটা থানায় যাওয়ার কথা থানায় না গিয়ে উল্টোভাবে ওনারা গ্রাম আদালতে চলে যায়। কিন্তু গ্রাম আদালতের উচিত হবে, যদি তার তফসিলে বর্ণিত ঘটনা ঘটে থাকে, তার বিচার করার যোগ্যতা থাকে, তাহলে শুধু সেই মামলাগুলি গ্রহণ করবে, অথবা সে এটা থানায় রেফার করে দিবে। যেমন নতুন অ্যামেন্ডমেন্টে আমরা জানি যে 323 ধারার যে একদম সিম্পল হার্ট ইনজুরি, সেটা কিন্তু আমরা গ্রাম আদালতে এখন দিয়ে দিয়েছে। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাকে মেরেছে শুধু রহিম, তখন আর কেউ ছিল না, কিন্তু ওরা সব কয়টা ভাই দুষ্টু। আমার বিশ্বাস ভাইদের প্ররোচনা ছাড়া এই কাজ ওর পক্ষে করা সম্ভব না। আমি ওদের সবগুলো ভাইকে আসামি করতে চাই। এক্ষেত্রে করণীয় কি? আপনার আসামি করার ইচ্ছা যদি থাকে, আপনি সবকে করলেও মামলা প্রমাণিত হবে না। মামলা প্রমাণিত হবে যেটুকু ঘটনা সেইটুকুর উপরে। আমরা পরের প্রশ্নে চলে যাই। জয়ী, একজন পরামর্শ চেয়েছেন, আমাকে রহিম লাঠি দিয়ে মেরেছে, আমার হাত ভেঙে গেছে। এলাকার সবাই বলছে লাঠির বদলে রড দিয়ে মেরেছে লিখলে মামলা কঠিন হবে, সত্যি কি তাই? এটা কিন্তু আমাদের নাটকেও এটা দেখানো হয়েছে, তাই না? বিষয়টা হচ্ছে আপনি মামলা কঠিন করে দিতে পারেন, কিন্তু আপনার এই কঠিন মামলা অপ্রমাণিত হবে, প্রমাণিত হবে না, যেটা আমাদের এই নাটকে হয়েছে। লাঠি দিয়ে আঘাত করলে জখমের যে প্রকৃতি হবে, মেডিকেল সার্টিফিকেটে যে প্রকৃতির জখম হিসাবে উল্লেখ করবে, রড দিয়ে যদি আঘাত করে তাহলে সেই রকম আঘাতের প্রকৃতি হবে না। সুতরাং লাঠি দিয়ে মেরেছে, মেডিকেল সার্টিফিকেট আসবে লাঠির আঘাতের যে ক্ষতটা সেইটার, আর রড দিয়ে মারেনি সেটার সার্টিফিকেট ডাক্তার সাহেব দিতে পারবে না। নাটকে কিন্তু ভোতা অস্ত্র, যে ব্লান্ট উইপেন দিয়ে মেরেছে, এখানে এসছে যে ব্লান্ট উইপেন দিয়ে মেরেছে, মানে ভোতা অস্ত্র দিয়ে, বাঁশের লাঠি দিয়ে মেরেছে। কিন্তু এখানে বলে রাখা ভালো যে ওয়েপন যদি ব্লান্ট হয়, লেথাল হয়, শার্প হয়, তাহলে আঘাতের
প্রকৃতিও ভিন্ন 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 হয়ে হবে। যাবে। ব্লান্ট সেটাই। উইপনে দিলে সেটার প্রকৃতি একরকম হবে, লেতাল দিয়ে যদি আঘাত করে সেটার প্রকৃতি একরকম হবে, আর শার্প দিয়ে যদি করে, শার্প উইপন যদি করে সেটার প্রকৃতি অন্যরকম হবে। সুতরাং সাধারণ মানুষে এইগুলি বুঝতে পারে না। গ্রামের মানুষ একজন আরেকজনকে হয়রানি, জব্দ এবং মামলা দিয়ে নিঃশেষ করার জন্যে শুধুমাত্র এই কারণের অনেক মামলা অপ্রমাণিত হয়ে যায়। আমরা আরেকটু সহজভাবে যদি বলি যে ব্লান্ট উইপেন মানে ভোঁতা অস্ত্র, যেমন এখানে আমি দর্শকদের জন্য বলতে চাই যে ভোঁতা অস্ত্র সেটা হলো বাঁশের বাড়ি, কিন্তু এখানে দেখানো হচ্ছে যে রামদা, ছ্যান্দা সেগুলো কিন্তু আসেনি এবং সর্বনাশটা কিন্তু সেখানেই হয়েছে। এই যে বিচারটা পেল না প্রথমে এবং পরবর্তীতে সঠিকভাবে মামলাটা করার জন্য বিচারটা পেল, এই জায়গাটাতে যখন আমার মনে হয় সাধারণ মানুষ পৌঁছতে পারবে তখন বোধহয় মামলা মোকদ্দমার চাপটাও কমবে এবং সত্যি ঘটনা নিয়ে মামলা আসবে। একটা কিছু বাড়িয়ে বলার প্রবণতা থেকে মানুষ, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, যখন সত্য ঘটনায় মামলা হয় সেই মামলা প্রমাণিত হয়, আর অসত্য ঘটনা যখন সংযুক্ত করে তখন সত্যটাও অপ্রমাণিত হয়ে যায় এই দোষের কারণে। পরের প্রশ্নটি বলো আমাদেরকে। আমাকে রহিম যখন মেরেছে তখন আশেপাশে কেউ ছিল না, আর কোনো সাক্ষী ছাড়া কি মামলা টিকবে? আপনি যদি গুরুতর আহত হয়ে থাকেন, কেউ যদি না দেখে, সোল উইটনেস ইজ সাফিসিয়েন্ট টু কনভিক্ট দ্য অ্যাকিউজড। একজনের সাক্ষ্যই যথেষ্ট আসামিকে সাজা দেওয়ার জন্যে। আর ঘটনা যখন হয়, মানুষ যখন গুরুতর আহত হয় তখন সার্কামস্টেন্সিয়াল অবস্থাগত সাক্ষী তৈরি হয়ে যায়। যেমন যিনি আহত হলেন তার গায়ের রক্ত যখন জামাতে পড়ে, এই জামাটা সাক্ষী হয়ে যায়। মাটিতে পড়ে, রক্ত যখন মাটিতে পড়ে ওই জায়গার মাটিটা সাক্ষী হয়ে যায়। এইগুলি আমাদের দেশের মানুষে বুঝতে চায় না, বলে যে কোনো সাক্ষী নেই, মামলা হবে না। আবার তদন্তকারী কর্মকর্তা এইসব আলামত জব্দ করবে, উনি অন্যান্য 2জন বা 3জন সাক্ষী মামলায় সম্পৃক্ত করবে, মেডিকেল অফিসার আপনাকে পরীক্ষা করবে, মেডিকেল অফিসার সাক্ষী হয়ে যাবে। সুতরাং সাধারণভাবে আমরা যদিও বুঝি যে আমার ঘটনার কোনো সাক্ষী নেই, কিন্তু প্রকৃতপক্ষে যে কোনো ঘটনা ঘটলে সাক্ষী এটা সাধারণভাবেই তৈরি হয়ে যায়। জয়ী, আমরা তাহলে শেষ প্রশ্নে চলে যাই। আমি একজন সরকারি চাকরিজীবী, আমি শহরে থাকি। গ্রামে আমার ভাইদের সাথে প্রতিপক্ষের গোলমালের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে না থাকা সত্ত্বেও আমাকে আসামি করা হয়েছে। এক্ষেত্রে আমার করণীয় কি? আমাদের সমাজে এইটা বেদি আকার ধারণ করেছে, মারাত্মক একটা বেদি হিসাবে। সবাই চায় কারণে অকারণে, সত্য মিথ্যা যাই হোক, আমার শত্রু, আমার প্রতিপক্ষকে জব্দ করতে হবে। আমাদেরকে এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। এখানে যেটা হয় কি, সরকারি কর্মকর্তা তার কর্মস্থলে আছে কিন্তু দেশের বাড়িতে গোলমাল হলো, তখন তারা তার নামটা দিয়ে দেয়। এই যে অ্যালিবাইটা, এটা প্রমাণ করতে হবে সেই সরকারি কর্মকর্তাকে, তাই তো? জি, যে এটা হচ্ছে প্রথম স্টেপ নিতে হবে। যদি এইরকম আসামি কেউ হয়ে যায়, সরকারি বেসরকারি কর্মকর্তা বা নিরীহ মানুষ, তাহলে প্রথম তাকে স্টেপ নিতে হবে তদন্তকারী কর্মকর্তার কাছে। তার প্রমাণাদি দাখিল করে বলতে হবে যে আমি ঘটনাস্থলে ছিলাম না, ঘটনার গ্রামেও আমি ছিলাম না। সাধারণত মামলায় বাদীকে প্রমাণ করতে হয়, কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে আসামিকে প্রমাণ করতে হবে যে আমি ঘটনাস্থলে অনুপস্থিত ছিলাম। তার সরকারি কর্মকর্তার উপস্থিতি খাতা বা সে কর্ম করেছে ওই দিন অফিসে, সে সকল প্রমাণ দিয়ে আদালতে তাকে সাফাই সাক্ষী দিয়ে প্রমাণ দিতে হবে যে আমি ঘটনাস্থলে ছিলাম না। জয়ী, তুমি আমাদেরকে একটু বলে দাও দর্শক শ্রোতারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, আইন সংক্রান্ত সকল প্রশ্ন করতে আপনারা আমাদের ফেসবুক অফিসিয়াল পেজটি ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুক অফিসিয়াল পেজটি হলো www.facebook.com/btv.gov.bd। আমাদের ইউটিউব চ্যানেলটি হলো
www.youtube.com/@bangladeshtelevision.bd। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। আমরা পরবর্তীতে আবার নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমরা যদি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছাকাছি আসতে পারি তাহলেই আমাদের সার্থকতা। ধন্যবাদ। বিপদে মোরে রক্ষা করো, এলহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বাঁধিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজেরও বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজেরও মনে না যেন মানে